আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুরে বাটা শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 4 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। প্রায় 2 কোটি টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের, হতাহত হয়নি কেউ। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের বৈঠক, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাবেন সোমবার। এবং এসকে সুরের বাসা থেকে সঞ্চয়পত্র, এফডিআর সহ 4.5 কোটি টাকা উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুর 6 নম্বরে প্রকাশিকার মোড়ে বাটা শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত 11:30টার পরে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শোরুমটিতে প্রায় 2.5 কোটি টাকার মালামাল ছিল বলে জানান এর ম্যানেজার। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। পুড়ে যায় দোতলা ভবনের নিচ তলার বাটা শোরুমটি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল, তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। ধোয়ার কুণ্ডলী রাতের আধারকে আরো বাড়িয়ে দেয় মিরপুর 6 নম্বরের প্রশিকার মোড় এলাকায়। চামড়া আর রাবারের জুতার সঙ্গে কাগজের কার্টুন পুড়ে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই অগ্নি নির্বাপনে সময় বেশি লেগেছে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার ভাঁজ ভবন মালিকদের কপালে। ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা। বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে। তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে। তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। শোরুমে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত 11টা নাগাদ রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। শহীদ মিনারে শিক্ষার্থীরা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করার ও শুধু মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবি জানান তারা। এই ফলাফল আপনাদের বাতিল করতে হবে, মুক্তিযোদ্ধা কোটা আপনাদের বাতিল করতে হবে। আপনারা যদি সংস্কার করতে না পারে আমাদের হাতে দেন, আমরা 90 দিনের থেকে সংস্কার করে ফেলবো। সোমবার সকাল 11টায় আমরা সকলে এই শহীদ মিনারে আবার সমবেত হব। 5 আগস্টের পর অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ভিন্নমত বা আদর্শ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের প্রশ্নে সবাইকে একমত থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এগুতে পারলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এই ধারাবাহিকতা, এই আদর্শ
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের সফলতা তুলে ধরে বলেন, সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব ক্ষেত্রেই সফল ছিলেন জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বিভ্রান্ত জাতি পেল মুক্তির দিশা। নেতারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে হলেও জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। বর্তমান সংকট মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে নেতারা বলেন, সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য সবাইকে একজোট থাকতে হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে ভোট হতে হবে, জবাবদিহিতা। ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, অন্যথায় বিপদ হতে পারে। দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তা অনুসরণ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। তার মতে জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত না করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকাল থেকেই নেতাকর্মী অনুসারীদের ভিড় তার সমাধি প্রাঙ্গণে। পুরো সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল জনতার ভিড় ঠেলে নীতি নির্ধারকদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় জিয়াউর রহমান বীরুত্তমের অবদান তুলে ধরেন মির্জা ফখরুল। জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এদিকে বিএনপি ও সহযোগী সংগঠন নানা আয়োজনে দেশব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করছে।
মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এ কাজে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে ইউএনডিপি। এ উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠানে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, চাহিদা বিবেচনায় ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে সহায়তা পাবো। এই ইন দ্য মিটার নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস the requirements in future. এ সময় এবছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার দেয়া টাইম ফ্রেম আবারও স্মরণ করিয়ে দেন সিইসি। We are not guided by the political statements. এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ কাজে কারিগরি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও ইউএনডিপি কাজ করবে বলে জানান সংস্থাটির প্রতিনিধি। We have received a list of equipment. Some of it we have already provided or we are providing today. Some of it will come in the coming weeks. We've also worked or are working now with the Elections Commission on communications campaign, raising awareness of the importance of also this voter registration exercise. ভোটার তালিকা হালনাগাদের কাজে সারা দেশে 65,000 মানুষ কাজ করবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যরা অসুস্থের খবরটি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় নিজ বাসায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন বাবর। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সব মামলা থেকে খালাস পাওয়ায় গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রোববার বিকেল 5:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দেন তারা। কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবার আগ্রহ প্রকাশ করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সোমবার রাতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বিশেষ ডায়ালগে অংশ নেবেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বৈশ্বিক ব্যবসায়ী প্রতিনিধিদের আহ্বান জানানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা, বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার করেছে দুদক। পাওয়া গেছে 4.5 কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র। সকালে তার ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাইমা ওয়াজেদ পুতুল নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে কমিশন। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক ব্যাংক কর্মকর্তা এস.কে. সুরের বাসা যেন আরেক ব্যাংক। বিভিন্ন স্থানে সুরক্ষিত রাখা হয় টাকা, কিন্তু সুরক্ষা দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। তিনি ডেপুটি গভর্নর থাকার সময় 2016 সালে $10 কোটি চুরি হয়, যার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। দুর্নীতির মামলায় গত 14 জানুয়ারি এস.কে. সুরকে গ্রেফতার করে দুদক। আমরা একটা জব্দ তালিকা করেছি এবং দেখতে পেয়েছি যে এখানে 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45 লাখ টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকা সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সংস্থাটিতে চিঠি পাঠাবে কমিশন। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 35 কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 30 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সবকিছুই করবেন। দুর্নীতির মামলার আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। পর্যায়ক্রমে সবকিছু আসবে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল গাজী চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে মারা গেছেন। তার শরীরের 74% দগ্ধ হয়েছিল। এর আগে শনিবার ভোর 5টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল গাজী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 2024 সালে মোট 2227 জন শিক্ষার্থী এই কলেজ থেকে জিপিএ 5 পেয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মেজর জেনারেল মোস্তাগাউসুর রহমান খান প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান, শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। একই দিনে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় জয়নুল আবিদিন হাউস চ্যাম্পিয়ন এবং ডক্টর ইব্রাহিম হাউস রানার আপ হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। এনামুল হক বিজয় সেঞ্চুরি করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। বিপিএল ক্রিকেটে দুবার রাজশাহীর কাছে 7 রানে হেরেছে তার দল। এদিকে ডেভিড ম্যালানের অপরাজিত 50-তে 19 বল হাতে রেখেছে চিটাগাং কিংসকে 6 উইকেটে হারালো ফরচুন বরিশাল। 122 রানের টার্গেটে নেমে দলের 53 রানে তামিম ইকবাল
তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর উইকেটে হারিয়ে চাপে পড়ে বরিশাল। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবীকে নিয়ে 44 বলে 59 রানে জুটি গড়ে। 19 বল হাতে রেখে 4 উইকেটে 122 রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মালান। ম্যাচ সেরা মালান 41 বলে 56 রানে অপরাজিত থাকেন। 26 রানে অপরাজিত থাকেন নবী। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে চিটাগাং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 35 রানে 8 উইকেটে 121 রানের পুঁজি পায় বন্দর নগরীর দলটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর মিরপুরে বাটা শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। প্রায় 2 কোটি টাকার ক্ষতি, দাবি ব্যবসায়ীদের, হতাহত হয়নি কেউ। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের বৈঠক, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাবেন সোমবার। এবং এসকে সুরের বাসা থেকে প্রায় সঞ্চয়পত্র, এফডিআর সহ প্রায় 4.5 কোটি টাকা উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।